নীতিশের জন্মস্থান কলকাতা। এই প্রথম সে কলকাতার বাইরে একটি গ্রামে যাচ্ছে সরকারি চাকরির জন্য। তার নতুন সরকারি চাকরি হয়েছে। সময় সন্ধ্যা 7টা। প্রচন্ড শীতের রাত, চারিদিকে তীব্র অন্ধকার। রেল স্টেশনে ট্রেনের জন্য নীতিশ অপেক্ষা করছে, কিন্তু এখনো ট্রেন আসছে না। এমন সময় স্টেশন মাস্টার অলোকবাবু সেখানে এসে বলল, কি হে দাদা, এখনো আপনি বসে আছেন? দাদা, আমি ট্রেনের জন্য অপেক্ষা করছি। সন্ধে 7টায় আমার ট্রেন। আগামীকাল ভাগলপুর গ্রামে আমার জয়েন। নতুন চাকরি হয়েছে আর কি। এই মরেছে, আজ তো আর ট্রেন আসবে না দাদা। মাইল তিনেক দূরে বড় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, তাই আর আজকে ট্রেন আসছে না। যোগাযোগ সম্পূর্ণ বন্ধ। কি বলছেন কি? চাকরির প্রথম দিনে যদি উপস্থিত না হতে পারি তাহলে ব্যাপারটা কেমন হয়? না না না, আমি এক কাজ করি, এখানে বসেই অপেক্ষা করি, যদি কোনো উপায় বের হয়। আচ্ছা দেখুন তাহলে, মাঝে মাঝে প্রাইভেট গাড়ি পাওয়া যায়। আপনি বরং ওই ওয়েটিং রুমটাতে গিয়ে বসুন, দেখুন কোনো গাড়ি টাড়ি পাওয়া যায় কিনা। নীতেশ আর কোনো উপায় না পেয়ে স্টেশন রুমে বসে অপেক্ষা করতে লাগলো। রাত 12টা বেজে গেলেও কোনো গাড়ি আসলো না। এদিকে প্রচণ্ড শীতের জন্য কোনো কিছুই পাওয়া যাচ্ছিল না। ক্ষুধায় নীতেশের প্রাণ যায় যায় অবস্থা। বাইরে যে এক কাপ চা খেতে যাবে তেমন কোনো ব্যবস্থাও ছিল না। কেমন সময় একজন বৃদ্ধ লোক এসে সেখানে উপস্থিত হলেন। বয়স 65 থেকে 70-এর মাঝামাঝি। গায়ের রং ধবধবে সাদা, লম্বা একটা চাদর দিয়ে মুখমণ্ডল ঢাকা। পুরো স্টেশন তো খালি দেখা যাচ্ছে। এই ভয়ঙ্কর শীতের রাতে তুমি এখানে কেন বসে আছো বলো তো বাপু? আর বলবেন না, আগামীকাল আমার সরকারি চাকরির জয়েন, আর তাই এখানে বসে অপেক্ষা করছি একটা গাড়ির জন্য। কিন্তু এত রাতে তো কোনো গাড়ি পাবে না। তবে রাত 1টার সময় একটা ট্রেন আসে। কি বলছেন কি দাদা? রাত 1টায় আবার ট্রেন পাওয়া যায় নাকি? যাই যাই, তুমি কোনো চিন্তা করো না। দেখি তোমার জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। না না, আপনি বয়স্ক মানুষ, এত ব্যস্ত হবেন না। আমার তেমন একটা ক্ষুধা পাইনি। তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে প্রচন্ড ক্ষুধা পেয়েছে তোমার। তুমি বসো, আমি এখনই তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি। নীতেশ আর কথা বাড়ালো না। তার সত্যিই প্রচণ্ড ক্ষুধা পেয়েছিল, আর তাই চুপ করে সে খাবারের জন্যই অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর সে বৃদ্ধ লোকটি হাতে রুটি আর কলা নিয়ে ফিরলেন। এসে বললেন, রাত 1টা বাজতে আর বেশি দেরি নেই ক্ষণ, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। সারাদিন অভুক্ত থাকায় খাবারটুকু পাওয়ার পর নীতেশ গোগ্রাসে গিলতে শুরু করলো। কিছুক্ষণ পর ওই দূর ট্রেনের হুইসেল শোনা যাচ্ছিল। ট্রেনটি পৌঁছানোর পর লোকটির মধ্যে একটা অদ্ভুত ব্যস্ততা দেখা দিল। ট্রেনটিতে ওঠার জন্য সে পাগলের মতো আচরণ করতে লাগলো। নীতেশের কাছে ব্যাপারটা বেশ অদ্ভুতরে লাগলো, কিন্তু সে কিছুই বলল না। এই যে, জলদি তাড়াতাড়ি উঠে পড়ো, ট্রেন ছাড়ার সময় হয়ে গেল যে। নীতেশ আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়ল। যেভাবেই হোক আগামীকাল ভাগলপুরে তাকে পৌঁছাতেই হবে। কিন্তু ট্রেনে উঠে তার চোখ তো চড়াক গাছ। ট্রেনে সে আর ওই লোকটি ছাড়া কোনো যাত্রীই ছিল না। কি ব্যাপার? এমন অদ্ভুত অবস্থা তো আর কোনোদিন দেখিনি। ট্রেনে আমি আর আপনি ছাড়া তো কাউকেই দেখতে পাচ্ছি না। আমার মনে হয় সবাই জেনে গেছে ট্রেন চলাচল বন্ধ। তুমি কোনো চিন্তা করো না, আমি রাস্তাঘাট খুব ভালো করেই চিনি। আমি এক সময় এই ট্রেনেই টিকিট কাটতাম। এই পথ আমার অনেক চেনা। তাই নাকি? আচ্ছা, আগামীকাল তো আমি ভাগলপুর যাচ্ছি। আপনি কি ভাগলপুর গ্রাম সম্পর্কে কিছু জানেন? কেন জানবো না? 30 বছর ধরে কলকাতা থেকে ভাগলপুর চাকরি করে বেড়াচ্ছি। ভাগলপুর গ্রামের অধিকাংশ লোকই দরিদ্র, সেখানকার জনসংখ্যাও কম। আজ থেকে অনেক বছর আগে ভাগলপুর গ্রামের একটি দুর্ঘটনায় প্রায় 50 জন লোক মারা গিয়েছিল। কি বলছেন কি? এতগুলো লোক একসাথে মারা গেল কিভাবে? ট্রেন কি দুর্ঘটনায় পড়েছিল? না না, এখানকার বিভিন্ন মানুষেরা কলকাতায় আসতো শাকসবজি
হাঁস মুরগি বিক্রির জন্য। একদিন এমন সময় রাস্তায় তাদের ওপর ডাকাতি হামলা হয়, আর ডাকাতিরা মেলে 50 জন লোককে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। আহারে, মানুষ লোভে অন্ধ হয়ে গেলে কি না কি করতে পারে। বেচারা মানুষগুলোর চোখে কত স্বপ্ন ছিল, তাদের পরিবার ছিল, হয়তো তাদের জন্য কেউ অপেক্ষা করছিল। যাকগে, আপনার নামটাই তো জানা হলো না মশাই। আমার নাম আমি হরিনারায়ণ বানুজ্জে। যাও, এখন তুমি ইস্টামে চলে যাও। আর কিছুক্ষণের মধ্যেই তুমি ভাগলপুর বাজারে গিয়ে পৌঁছাবে। নিতেশের চোখেও তীব্রভাবে ঘুম নেমে এসেছিল। তার চোখ আপনা আপনি বন্ধ হয়ে যাচ্ছিল, আর তাই নিতেশ কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ল। চারিদিকে থমথমে একটা পরিবেশ, ট্রেনের শব্দ ছাড়া অন্য কোনো শব্দই যেন শোনা যায় না। চারিদিকে কুয়াশাময়। কিছুক্ষণ পর সে বৃদ্ধ লোকটি তাকে ডেকে তুলল। এই যে, এই ছেলে, ওঠো তাড়াতাড়ি, আমরা পৌঁছে গিয়েছি, তাড়াতাড়ি উঠে পড়ো। নিতেশ ঘুম থেকে ধড়মড়িয়ে উঠল। ট্রেন বাজারের কাছাকাছি এসে পৌঁছেছে। দূর থেকে বাজারের আলো চোখে পড়ছে। সে ওই লোকটিকে ধন্যবাদ দিয়ে ট্রেন থেকে নেমে পড়ল এবং হাঁটতে শুরু করলো। সে হাঁটছে তো হাঁটছেই, কিন্তু সে যতই আগাচ্ছে মনে হচ্ছে বাজার আরো বেশি দূরে সরে যাচ্ছে। চারিদিকে শুনশান নীরবতা, মাঝে মাঝে কিছু জন্তুর আওয়াজ শোনা যায়। এই ঠান্ডার মধ্যে নিতেশের শরীর ঘামতে লাগলো। তীব্র পিপাসায় বুক শুকিয়ে কাঠ হয়ে গেল। একটু পানির জন্য প্রাণটা যেন চলে যাচ্ছে, এমন একটা অবস্থা। একটু পরেই সে সামনে একটি চায়ের দোকান দেখতে পেল। এক গ্লাস পানির ব্যবস্থা করতে পারো? অনেক দূর থেকে হেঁটে হেঁটে এসেছি। ও আচ্ছা আচ্ছা, আপনি বসুন। তা আপনি যাবেন কোথায়? এই নিন পানি। আমি যাব ভাগলপুর গ্রামে, সেখানে আমার চাকরি হয়েছে। ও, ভাগলপুর গ্রাম। সেই গ্রাম তো আমার খুব পরিচিত। আমার বোনের বিয়ে হয়েছিল সেই গ্রামে। আমি প্রতি মাসেই সেই গ্রামে যেতাম। যেতাম মানে? এখন যাও না? না গো দাদা, এখন আর তেমন যাওয়া হয় না। তবে যাওয়া হয় না বললে ঠিক হবে না। আসলে আমি নিজেই যাই না। একবার ট্রেনে যাওয়ার সময় প্রচন্ড ভয় পেয়েছিলাম। ও মা, তাই নাকি? দেখি এক কাপ চা খাওয়াও তো। তোমার ভয়ের গল্পখানা শুনি আর একটু বিশ্রাম নিই, কি বলো? জামাইবাবু আমাকে ফোন দিয়ে বললেন, তোমার দিদি খুবই অসুস্থ, যত তাড়াতাড়ি সম্ভব তুমি এখানে চলে এসো। আমিও আর একটু দেরি করলাম না। আমিও সাথে সাথে রওনা হয়ে গেলাম। রাতের বেলা ট্রেন চলছিল। সেখানে মোট 50 জনের মতো যাত্রী ছিল। সবাই শহরের কাজ শেষ করে বাড়ি ফিরছিল। আসলে তখন গ্রামে খুব একটা কাজ পাওয়া যেত না। সবাই সকালবেলা কলকাতা যেত কাজের জন্য, আর সারাদিন কাজ করে পয়সা নিয়ে রাতে বাড়ি ফিরতো। তখন প্রচণ্ড ডাকাতের উৎপাত ছিল। হ্যাঁ, আমিও শুনেছি ডাকাত নাকি মাঝে মাঝে আক্রমণ করত। এখানে আসার সময় একজন যাত্রী আমাকে বলেছিলেন। হ্যাঁ, আপনি কার কথা বলছেন? হরিনারায়ণ বাবুর কথা? চাওয়ালার মুখে হরিনারায়ণ বাবুর কথা শুনে নিতেশ প্রচণ্ড চমকে গেল। সে বুঝতে পারল না সে চাওয়ালা তাকে কিভাবে চিনতে পারল। আপনাকে দেখে মনে হয় চমকে গেছেন। হরিনারায়ণ বাবুকে এই এলাকার সবাই চেনে। তিনি রেলে চাকরি করতেন। আমিও সেই ট্রেনে ছিলাম। হঠাৎ করে ভয়ঙ্কর ডাকাত দল ট্রেনে আক্রমণ করলো। টাকা পয়সা, গয়না যা কিছু ছিল সব কেড়ে নিল। সবাই অনেক অনুরোধ করলো যেন তাদের কোনো ক্ষতি না করে, কিন্তু ডাকাত দল সেদিন কারোর কথা শুনলো না। নির্মমভাবে সবাইকে হত্যা করলো। যাক, ভাগ্য ভালো আপনি বেঁচে গেছেন। নিতেশের এই কথা শুনে লোকটি চুপ করে রইল। যখন সে চা দেওয়ার জন্য হাত বাড়ালো, নিতেশ অবাক হয়ে লক্ষ্য করলো তার বাম হাতটি নেই। নিতেশ চমকে গিয়ে তাকে জিজ্ঞেস করলো, আপনার হাতে কি হয়েছে? সেদিন ডাকাতেরা আমার হাত কেটে ফেলেছিল। দেখুন, গলায় দাগ। আমাকে জবাই করে মেরে ফেলেছে। কি বলছেন কি মশাই? আপনাকে মেরে ফেলেছে মানে? তার মানে আপনি মৃত? এই কথার সাথে সাথে চাওয়ালার মুখটি বিকৃত হয়ে গেল। তার চোখ দিয়ে ঠিকরে আগুন বের হতে লাগলো। তার হাতগুলো লম্বা হয়ে গেল এবং পাগুলো উল্টে গেল। প্রচণ্ড যন্ত্রণায় সে ছটফট করে কাঁদতে লাগলো। হ্যাঁ দাদা, হ্যাঁ, আমাকে মেরে ফেলেছে। আমি আমার বোনটাকে আর দেখতে পেলাম না। ওই ডাকাতগুলোর কোনো বিচার হলো না।
নিতেশ আর কিছু ভেবে না পেয়ে প্রচণ্ড দৌড়ে যেতে লাগলো। পেছন থেকে হঠাৎ সে চাওয়ালার অট্ট হাসি ফেটে পড়ছিল। সে পথ যেন কোনোভাবেই শেষ হচ্ছিল না। দৌড়াতে দৌড়াতে সে ক্লান্ত হয়ে গেল। একটু পরেই সে দেখতে পেল একটা কুঁড়ে ঘর। তীব্র পানির পিপাসায় তার বুক শুকিয়ে যাচ্ছিল। সে বাইরে থেকে ডাকতে লাগলো, কেউ আছেন? দয়া করে একটু বাইরে আসুন। কে রে বাছা, এত রাতে তোর এখানে কি চাই? তা তো বুঝতেই পেরেছি, তা না হলে এত রাতে এখানে কেন ছুটে আসবি? তা তোর কি হয়েছে বাছা? আর বলবেন না বুড়িমা, আমি যাচ্ছিলাম ভাগলপুরে। বাজারের কাছাকাছি যখন ট্রেন এসে থামলো, আমি হাঁটতে শুরু করলাম। একটু পানির জন্য বুকটা ফেটে যাচ্ছিল। আর হঠাৎ করেই তখন একটা চায়ের দোকান দেখতে পেলাম। আমি তাড়াতাড়ি করে সেই চায়ের দোকানে পৌঁছালাম, কিন্তু কিছুক্ষণ পরেই দেখতে পেলাম সেই চায়ের দোকানে যে দোকানি ছিল সে আসলে একজন প্রেতাত্মা। তুই কোনো ভয় পাস না, প্রেতাত্মা তাহলেও সে তোর কোনো ক্ষতি করবে না। আসলে ট্রেন দুর্ঘটনায় ওকে হত্যা করা হয়েছিল। আপনি ঠিকই বলেছেন বুড়িমা, সেই ট্রেন দুর্ঘটনায় বেচারা মারা গিয়েছিল। কিন্তু আপনি এত সব কি করে জানেন? আরে বোকা ছেলে, আমি কেন জানবো না? সেই ট্রেনে তো আমিও ছিলাম, আমাকেও তো ডাকাতেরা মেরে ফেলেছিল। আপনিও প্রেতাত্মা? তুই যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যা। এই জায়গা তোর জন্য নয়, এখানে 50টা আত্মা থাকে। আমাদের সবার মৃত্যু অপঘাতে হয়েছিল, আর তাই আমাদের কারো আত্মাই মুক্তি পায়নি। বছরের এই দিন আমাদের আত্মা ঘুরে ঘুরে বেড়ায়, কারণ এই দিনেই আমাদের হত্যা করা হয়েছিল। তুই পালিয়ে যা, পালিয়ে যা। নিতেশ প্রচণ্ড ভয়ে কাঁপতে কাঁপতে বুড়িমার বাড়ি থেকে বের হলো। এই সময় তার শরীরে হাঁটার শক্তিটুকু ছিল না। একটা সময় সে অজ্ঞান হয়ে গেল। পরের দিন যখন তার জ্ঞান ফিরল, সে দেখতে পেল সে একটি হাসপাতালে ভর্তি। তার সামনে একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে। এই যে মিস্টার, আপনার সমস্যা কি? আপনি তো আমাদের অনেক বড় ঝামেলায় ফেলে দিয়েছেন। গতকাল রাতে আপনাকে আমরা উদ্ধার করি। আপনি এখানে কি করতে এসেছেন বলুন তো? এরপর নিতেশ গতকাল রাতের সব ঘটনা পুলিশ অফিসারকে খুলে বলল। আপনার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? রাত 1টার সময় কোনো ট্রেন পাওয়া যায়? এরকম কোনো ট্রেন এই অঞ্চলে নেই। আর আপনি যে ট্রেন ডাকাতির ঘটনা বললেন, এটা সত্যি। বহু বছর আগে এরকম একটা ঘটনা এখানে ঘটেছিল। ভাগলপুর গ্রামের প্রায় 50 জন মানুষ একসাথে মারা গেছিল। জি অফিসার, ট্রেনে আমাকে হরিনারায়ণ বাবু এই কথা বলেছিলেন। কি নাম বললেন? হরিনারায়ণ বাবু? ও মাই গড, সে তো ওই ট্রেনের টিকিট চেকার ছিল। তিনি খুব ভালো মানুষ ছিলেন। সেই লোকগুলোকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন, কিন্তু ডাকাতেরা তাকেও নির্মমভাবে হত্যা করে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, তারা কেন আমার সাথে দেখা করতে আসলেন? এতগুলো আত্মা আমার কাছে আসলে কি চায়? আপনার আগেও কয়েকজনের সাথে এই ঘটনা ঘটেছিল। তারা আসলে একটা জিনিসই চায়, তারা চায় কেউ যেন তাদের শেষকৃত্য করুক। তাছাড়া তাদের আত্মা পরলোকে যেতে পারবে না। কিন্তু তাদের আত্মার সৎকার কেন করা হচ্ছে না? দেখুন মিস্টার, এখানে অনেকগুলো মানুষ মারা গিয়েছিল। এতগুলো মানুষের শেষকৃত্য কে আয়োজন করবে? হ্যাঁ, আপনি এখন বিশ্রাম করুন, আমি চলি। এরপর অনেকগুলো বছর কেটে গেছে। সেই হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর নিতেশ 1 সপ্তাহের মধ্যেই 50 জন লোকের শেষকৃত্যর কাজ সম্পন্ন করল। নিশ্চয়ই তাদের আত্মা মুক্তি পেয়েছিল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। একদিন সন্ধেবেলা নিতেশ রেল লাইন ধরে হেঁটে যাচ্ছিল। সে বুঝতে পারছিল তার পেছনে কেউ একজন হেঁটে আসছে। পিছন ফিরতেই সে দেখতে পেল সেখানে আর কেউ নয়, বরং সেই হরিনারায়ণ বানুজ্জে দাঁড়িয়ে আছেন। কিন্তু নিতেশ এবার ভয় পেল না। সে বুঝতে পেরেছিল আত্মাকে ভয় পাবার মতো কিছুই নেই। নিতেশ হাসি মুখেই তার সাথে কথা বলল। কি হরিবাবু, এখন আপনি স্টেশনে কি করছেন? স্টেশনে আমি আপনার সঙ্গেই দেখা করতে এসেছি। আমরা সবাই আপনার সঙ্গে একবার হলেও দেখা করতে চাই। কেন কেন? আমি আবার কি করেছি? আমাকে কি আবার ভয় দেখাতে চান?
হা 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 হা। আপনি তো বেশ রসিক মানুষ, আপনার জন্যই তো আমাদের আত্মাগুলো মুক্তি পেয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ। দেখুন, আমি যা করেছি সেটা আমার দায়িত্ব ছিল। এই কাজটি অনেক আগেই করা উচিত ছিল। এরপর নিতেশ আর হরিবাবু একসঙ্গে অনেকটা সময় কাটালেন। সেদিনই তাদের শেষ দেখা হয়েছিল। এরপর নিতেশ আর কোনোদিন তার দেখা পায়নি।